এই সংসারে এক একজন লোক এক এক রকম ভাগ্য নিয়ে জন্মায়। কেউ লটারি জিতে লাখপতি হয়, কেউ বা একটু পড়াশুনো করেই স্কুলের সেরা ছাত্র হয়ে যায়, কারো ভাগ্যে ইন্টারভিউ দেওয়ার 7 দিনের মধ্যেই চাকরি জুটে যায়। আমার অবশ্য তেমন ভাগ্য নেই, কিন্তু আমার মাতুল ভাগ্যটি বিলক্ষণ খাসা। জন্মাবার পর থেকেই আমি এমন 3 জন দুর্লভ মামা পেয়েছিলাম যা সহজে কেউ পায় না। আমি যখন নিতান্ত শিশু তখন আমার মাতুল ভাগ্য সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল ছিলাম না। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে বুঝলাম আমি কত বড় ভাগ্যবান। 1000 বছর তপস্যা করেও এমন 3 জন মামা পাওয়া মুশকিল। আমার 3 মামার 3টি নাম ছিল, সব মানুষেরই যেমন থাকে, কিন্তু আমরা অর্থাৎ ভাগ্নেরা কখনো সেই নামে তাদের পরিচয় দিতাম না। আত্মীয় স্বজনদের মধ্যে খুব সহজে শনাক্ত করার জন্য আমরাই এমন 3টে নাম বেছে নিয়েছিলাম যা তাদের স্বভাব ও আচরণের সঙ্গে দিব্যি মানিয়ে যায়। বড় বাবা ছিলেন সওদাগরি অফিসের একজন ডাকসাইটে অফিসার, রীতিমতো ভারিক্কি চেহারা এবং গম্ভীর কণ্ঠস্বর। সর্বদাই খুব পরিপাটি থাকতে ভালোবাসতেন, আর সবচেয়ে বেশি ভালোবাসতেন নিজেকে ব্যস্ত রাখতে। কোনো কাজ নেই, তবু বড় মামা ব্যস্ত হয়ে আছেন। তার কিভাবে যেন ধারণা জন্মেছিল সংসারে, আত্মীয় বন্ধুদের পরিবারে এবং তার চেনা জানা সব জায়গাতেই প্রতি মুহূর্তে নানা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে এবং তার সমাধানের জন্য দলে দলে সবাই তাকে ডাকছে, তারই পরামর্শ চাইছে। তিনি পরামর্শ না দিলে সব রসাতলে যাবে। হয়তো আমরা সবাই বসে টিভি দেখছি, বড় মামাও বসে আছেন সোফার উপর। হঠাৎ তিনি উঠে দাঁড়াবেন এবং গম্ভীর গলায় প্রশ্ন করবেন, আরে কেউ ডাকলো নাকি রে? আমরা হয়তো বললাম, কই না তো। কিন্তু তাতে তিনি ক্ষান্ত হবার পাত্র ছিলেন না। মেজবাসীর মেয়ে, সে বেচারি দাঁড়িয়েছিল দরজার কাছে, তাকে হুকুম করতেন, অনিমা দেখ তো কেউ ডাকে নাকি। এই ডাকাডাকির ব্যাপারটা চরমে উঠত কোনো বিয়ে, অন্নপ্রাশন বা শ্রাদ্ধের অনুষ্ঠান বাড়িতে গিয়ে। আমি অন্তত 25টা বিয়ে বাড়িতে গিয়ে একই ব্যাপার দেখেছি। বড় মামা গিলে করা পাঞ্জাবি, তাতে সোনার বোতাম, কাঁধের উপর ভাঁজ করা কাশ্মীরি শাল চাপিয়ে মুখে চুরুট ধরিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর থেকে থেকে যাকে সামনে পাচ্ছেন তাকেই বলছেন, এই কেউ ডাকলো নাকি রে? প্যান্ডেলের ভেতর থেকে এক চক্কর ঘুরে এসে চোখের চশমাটা একটানে খুলে নিয়ে বিরক্ত ভঙ্গিতে প্রায় প্রতিটি কাজের বাড়িতেই বড় মামা বলতেন, সবকটা বাটলেস, যেদিকটা দেখবো না সেদিকেই গন্ডগোল। কিন্তু বড় মামা যে ঠিক কোন দিকটা দেখতেন সে কথা আমরা কেউ জানতাম না, কোনোদিন জানতেও পারিনি। অথচ চেয়ারে 2 মিনিটও স্থির হয়ে বসতেন না, পরক্ষণেই তড়াক করে লাফিয়ে উঠে জানতে চাইতেন, আবার কে ডাকে? কে রে, কে ডাকলো? বড় মামা অদৃশ্য হয়ে যেতেন। কেউ কখনো কোথাও বড় মামাকে ডাকত না, অথচ তিনি ভাবতেন সবাই তাকে ডাকছে। বড় মাসিমা মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, কুটো গাছটি ভেঙে আধখানা করবে না, কেবল কোঁচা দলে কে ডাকে করে ঘুরে বেড়াবে। আমরা এই বড় মামার নাম দিয়েছিলাম ডাকা মামা। মেজ বাবা ছিলেন অন্যরকম মানুষ। কলেজে পড়বার সময় কি এক অজ্ঞাত কারণে তার চুলে মড়ক লাগে। দিদিমা তার ছেলের চুলে মড়ক থামাবার জন্য তারকেশ্বরে মানত করেছিলেন এবং বেলেঘাটায় গিয়ে কোনো এক সাধু বাবার কাছ থেকে দৈব ওষুধ এনে ছেলের মাথায় মাখিয়েছিলেন। সেই বাবার মহিমা এতই তীব্র ছিল যে মাথার অবশিষ্ট চুল 1.5 মাসের মধ্যেই লোপাট হয়ে গিয়েছিল। শোনা যায় সেই সময় চুলের শোকে মেজ মামা বিবাগী হয়ে সন্ন্যাস পর্যন্ত নিতে চেয়েছিলেন। তখন বড় মামার চেষ্টায় সিংভূম থেকে এক বনশালী কবিরাজকে আনা হয়েছিল। সে সময় মামার বাড়ির পিছনে এক মস্ত বাগান ছিল। সেই বাগান তোলপাড় করে হনুমানের গন্ধমাদন পর্বত থেকে বিষণ্ডীকরণী জোগাড় করার মতোই কবিরাজ মশাই নানান গাছগাছড়া এনে ওষুধ বানাতেন
এবং মামার মাথায় তার পরীক্ষা চলত। দিদিমা হঠাৎ একদিন বাগানে গিয়ে ডুকরে কেঁদে উঠলেন। তার সাধের আনারসের বাগান সাফ হয়ে গেছে, দাদুর হাতে লাগানো বেলফুলের বাগানও শূন্য, কলমের আম গাছের ডালগুলো ন্যাড়া, তার গায়ে একটাও পাতা নেই। দিদিমা ডেকে গেলে ভয়ঙ্করী হয়ে উঠতেন। তার মার মুখী মূর্তির সামনে দাঁড়িয়ে কবিরাজ মশাই কাঁদো কাঁদো গলায় বলেছিলেন তিনি সবেমাত্র কবিরাজি শিখছেন, তার গবেষণার বিষয় টাক। এই গবেষণার জন্য তিনি একটি উপযুক্ত টাক খুঁজে পাচ্ছিলেন না। বড় মামা নাকি তাকে সেই সুযোগ করে দিয়েছেন। দিদিমা মুখে বেশি কিছু বললেন না ঠিকই, কিন্তু সিংভূমের কবিরাজকে সেদিনই বিদায় নিতে হলো। বড় মামা কলেজ থেকে ফিরে সব শুনে খুব দুঃখ করে বলেছিলেন, সিম্পল একটা টাকের জন্য একজন বাঙালি গবেষকের কাজটা আটকে গেল। দেশের কথা ভেবে মধু কি ওর টাকটা ডেডিকেট করতে পারল না? এত সব কাণ্ডের পর আপনা আপনি মেজ মামার মাথায় একদিন চুল গজালো। সে বড় বিচিত্র কেশরাজি, সব কটা চুল তীব্রভাবে খাড়া এবং কোনোটার সঙ্গে লেগে নেই। কদম ফুলের রোঁয়ার মতো বললে ঠিক বোঝানো যায় না, বরং বলা উচিত টুথব্রাশের মতো। এই চুল পেয়ে মেজমামা খুশি। মাথার সব চুল খাড়া বলে আমরা তার নাম দিয়েছিলাম খাড়া মামা। ছোট বাবার অবশ্যই এত সব ঝামেলা ছিল না। তিনি ছিলেন একটু ভাবুক প্রকৃতির মানুষ, খুব কম কথা বলতেন। সব সময় তিনি নানা বিষয়ে চিন্তা করতেন, বাড়িতে, অফিসে, খাবার টেবিলে, ট্রেনে, বাসে, সর্বত্র। চিন্তা করতে করতে তিনি বহুবার নিজের স্টেশনে না নেমে ৩-৪টে স্টেশন এগিয়ে গিয়ে অন্য স্টেশনে নেমে পড়েছেন। একবার বোধহয় খুব জটিল বিষয় নিয়ে তাকে চিন্তা করতে হয়েছিল, তাই চিন্তা করতে করতে তিনি রানাঘাটে চলে গিয়েছিলেন। তখন আর ফেরার ট্রেন নেই। সারা রাত প্ল্যাটফর্মে বসে চিন্তা করেই কাটাতেন, কিন্তু সেটা আর হয়নি। স্টেশনের একটা পাগলা মতো লোক ছোট মামাকে আঁচড়ে দিয়েছিল, সুতরাং বাকি রাতটুকু মামা ছিলেন হাসপাতালে। মাঝে মধ্যে ছোট মামিমা বিরক্ত হয়ে এসে বলতেন, এখন আবার কি নিয়ে চিন্তা করছো? চিন্তিত মুখেই ছোট মামা জবাব দিতেন, এখন কি নিয়ে চিন্তা করা যায় সেটাই চিন্তা করছি অনু। ছোট মামিমার নাম অনুপমা, ছোট মামা ডাকতেন অনু বলে। চিন্তার কি কি বিষয় বাকি আছে তা নিয়েও ছোট মামার চিন্তার অবধি ছিল না। আমরা তাই ছোট মামার নাম দিয়েছিলাম চিন্তা মামা। সেবার পুজোর ছুটির সময় আমার এই ৩ মামা ঠিক করলেন তারা শিকারে যাবেন। বিহারের কাছে এমন একটা জঙ্গলের সন্ধান ডাকা মামা এনেছেন, যেখানে কলকাতার মশাদের মতো বাঘ, হরিণ, বুনো শুয়োর আর বাকরোল ভনভন করে ঘুরে বেড়ায়। ডাকা মামার অফিসের দারোয়ান নাকি সেই জঙ্গলে গন্ডারও দেখেছে। সেই দারোয়ানের সঙ্গে এবার বিহারের জঙ্গলে শিকারে যাবেন আমার এই ৩ মামা। এই পর্যন্ত ব্যাপারটা ভালোই ছিল। হঠাৎ একদিন ডাকা মামা আমায় ডাকলেন। চশমাটা কপালের উপর তুলে আমার দিকে এমনভাবে তাকালেন যেন নিরীক্ষণ করছেন। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, বন্দুক চালাতে জানিস? আমার দাদু কোন গুণে রায়বাহাদুর হয়েছিলেন জানি না, কিন্তু রায়বাহাদুর হওয়ার সুবাদে তিনি একটা বন্দুক রাখবার অনুমতি পেয়েছিলেন। মামার বাড়িতে খাকি রঙের কাপড়ের খাপে ঢাকা সেই বন্দুকটা আমি দীর্ঘকাল দিদিমার আলমারির পেছনে ঝুলতে দেখেছি। ওটা খুবই অহিংস বন্দুক। দাদু কখনো সখনো ওই বন্দুকে শীষের গুলি পুড়ে উঁচু গাছের নারকোল আর তাল পারতেন। মামাদের কখনো বন্দুক চালাতে দেখিনি। অতএব বন্দুক চালাতে জানি কি না এই প্রশ্নের জবাবে বলতেই হলো, না জানি না। আমার উত্তর শুনে বড় মামা অর্থাৎ আমার ডাকা মামা চোখ কোঁচকালেন। খাড়া মামা বললেন, স্টুপিড। এবং চিন্তা মামা যথারীতি চিন্তা করতে আরম্ভ করে দিলেন। খানিক বাদে হঠাৎ খাড়া মামা প্রশ্ন করলেন, তুই সাঁতার জানিস? আমি বললাম, হ্যাঁ, খুব জানি। ডাকা মামা আমার জবাব শোনার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, সব রকম গাছে উঠতে পারিস? আমি সত্যি গেছেছিলাম, তাই বললাম, হ্যাঁ পারি। ডাকা মামা মাথা ঝাঁকিয়ে বললেন, ঠিক হ্যায়। এই ঠিক হ্যাঁ ব্যাপারটা বোঝা গেল সেদিন রাত্রে।
আমার 3 মামা শিকারে যাবেন এবং এই শিকার অভিযানে আমাকে সঙ্গে যেতে হবে। প্রস্তাব শুনে দিদিমা আপত্তি তুলেছিলেন, কিন্তু আমার বেজায় উৎসাহ ছিল বলে সে আপত্তি টিকল না। হারা মামা দিদিমাকে সান্ত্বনা দিয়ে বললেন, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। ডাকা মামা অবশ্য এরই মধ্যে বারদুই কে ডাকলো রে? বলে উঠে গিয়ে বারান্দায় চক্কর খেয়ে ফিরে এসেছেন। আমার মাকে অভয় দিয়ে ডাকা মামা বললেন, ছেলেকে সবসময় আঁচলের আড়ালে রাখিস না। তাছাড়া তোর ভয় কি সুমি? বন্দুক থাকবে আমার হাতে, তুই নির্ভয় থাক। ভয় পাবে বাঘ বাঘিনীরা। বিস্তর সাজ সরঞ্জাম নিয়ে সন্ধ্যের ট্রেনে আমরা রওনা দিলাম। ডাকা মামার অফিসের দারোয়ান হরি সিং হাওড়া স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল। 3 মামা, 1 ভাগ্নে আর 1 দারোয়ান, এই 5 জনে ভোরবেলা গিয়ে স্টেশনে নামলাম। সেখান থেকে ভাড়া করা গাড়িতে আরও অনেকটা দূরে গিয়ে আমাদের নামতে হলো। চারপাশে ছাড়া ছাড়া হালকা জঙ্গল, গোটা জঙ্গলটাকে ঘিরে আছে সবুজ পাহাড়। আমি চারিদিকের জঙ্গলে তাকিয়ে হতাশভাবে বললাম, এমন ন্যাড়া জঙ্গলে বাঘ আর গন্ডার থাকে? খাড়া মামা বললেন, স্টপিং। বলাই বাহুল্য এটা আমার উদ্দেশ্যে বর্ষিত হলো। বাড়ি থেকে রওনা দিয়ে এখানে আসা পর্যন্ত আমাকে মোট 99 বার ওই একই গালাগাল শুনতে হয়েছে শুধু খাড়া মামার মুখ থেকে। আমি চাইছিলাম খাড়া মামার সেঞ্চুরিটা তাড়াতাড়ি হয়ে যাক, তাই বললাম, হরিণ কই? খাড়া মামা যথারীতি স্টুপিড বলে উঠলেন এবং আমাদের সকলকে বিষম চমকে দিয়ে ডাকা মামা বলে উঠলেন, মধু, কেউ ডাকলো নাকি রে? বন বিভাগের কাঠের দোতলা বাড়িতে আমাদের রাত্রে থাকবার ব্যবস্থা হলো। ঠিক হলো পরের দিন বিকেলে আমরা জঙ্গলে ঢুকব। আজই হরি সিং তার দলবল নিয়ে মাচা বেঁধে আসবে। মাচা বাঁধার তদারকি করতে আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু মুরগির মাংস আর ভাত খেয়ে আমার 3 মামা একটু গড়িয়ে নেবার নাম করে সেই যে ঘরে ঢুকলেন, আর তাদের ঘরের বাইরে আনা গেল না। বিকেলবেলা মাচা বাঁধা শেষ করে বাংলোয় ফিরে দেখি বাংলোর দারোয়ান ভীম সিং একতলার বারান্দায় জড়সড় হয়ে বসে কাঁপছে। আমাদের দেখে সে হাঁপ ছেড়ে বাঁচল। হরি সিং জিজ্ঞেস করল, क्या हुआ? ভীম সিং শুকনো গলায় বলল, ऊपर में जरूर कोई जानवर घुसा, बहुत आवाज आता है। আমাদের মুখ শুকিয়ে গেল। বলা যায় না, হঠাৎ কোনো দুষ্টু জানোয়ার হয়তো দোতলায় লাফিয়ে পড়ে আমার মামাদের ঘরে অতর্কিতে আক্রমণ করেছে। আমার বুক কেঁপে উঠল। হরি সিং 1.5 ফুট লম্বা একটা তলোয়ার নিয়ে আমাদের আগে আগে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। সিঁড়ির মাথায় স্থির হয়ে দাঁড়িয়ে ঘরের ভেতর থেকে আসা শব্দটা সে বোঝবার চেষ্টা করছিল। আমি ঠিক হরি সিংয়ের পাশেই ছিলাম, একটা বাঁশ কাটা কাটারি হাতে নিয়ে। আমার বুঝতে হরি সিংয়ের মতো দেরি হলো না। আমি সরাসরি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। ঘরের মধ্যে 4টে খাটের 3টিতে 3 মামা অঘরে ঘুমোচ্ছেন। আমি জানতাম আমার মামারা ঘুমোলেই অদ্ভুত কাণ্ড ঘটে। 3 জনের নাক থেকে বিচিত্র শব্দ বেরোয়। ডাকা মামার শব্দটা শুনলে মনে হবে কোনো বড় সার্কাসের তাঁবুতে গ্লোবের মধ্যে মোটর সাইকেল চলছে। খাড়া মামার শব্দের দাপট এতই তীব্র যে মনে হবে একটা মাল ভর্তি বিশাল লরি জিটি রোডের সিগন্যালে দাঁড়িয়ে গজরাচ্ছে। সে তুলনায় চিন্তা মামার ডাকটা অনেকটা নিরীহ, যেন উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে সওয়াল জবাবের মতো। চিন্তা মামা নিজেই শব্দ তুলছেন ঘোঁ ঘোঁ, আবার নিজেই উত্তর দিচ্ছেন হুঁ হুঁ। মামাদের এই শব্দব্রহ্মের সঙ্গে আমার আগেও পরিচয় ছিল। বড় মামিমা তো একবার শব্দ দূষণের অভিযোগ এনে বড় মামার বিরুদ্ধে কোর্টে মামলা রুজু করতে চেয়েছিলেন। পরের দিন আমাদের তৈরি হয়ে থাকবার কথা ছিল। আমরা তৈরি হয়েই ছিলাম। বন বিভাগের জিপ গাড়িতে চেপে খানিকটা জঙ্গলের মধ্যে ঢুকে বাকিটা পায়ে হেঁটে মাচার সামনে পৌঁছালাম। বেশ চওড়া মাচা তৈরি হয়েছে। হরি সিংরা বসল অন্য মাচায়, 3 মামার পেছনে আমি। চিন্তা মামা মাচায় উঠেই ফোলানো বালিশ বার করে ফুঁ দিতে লাগলেন। বড় ও মেজ তাদের বালিশ ফুলিয়ে নিয়ে আয়েশ করে বসলেন। আমাদের সামনে জঙ্গলে ভরা একটা পাহাড়, আর ঠিক মাচার 3-4 হাত দূর দিয়ে বয়ে যাচ্ছে একটা ছোট্ট পাহাড়ি নদী। হরি সিং বলেছে হরিণ এবং বাঘ ওই নদীতেই জল খেতে আসবে।
চিন্তা বাবা মাচায় উঠে আরও গম্ভীর হয়ে গেলেন। হঠাৎ বললেন, বড়দা, তৃষ্ণার্ত বাঘ কিংবা হরিণকে কখন শুট করা উচিত, জল খাওয়ার আগে না পরে? প্রশ্নটা ডাকা মামা ও খাড়া মামা দুজনের কাছেই খুব গুরুত্বপূর্ণ মনে হলো। ভাবতেই যথারীতি খাড়া মামা কারো উদ্দেশ্যে বলে উঠলেন, স্টুপিড। ডাকা বাবাও মাচায় উঠে আমার দিকে চোখ ফিরিয়ে প্রশ্ন করলেন, কেউ ডাকলো না কি রে? এই জঙ্গলে আমাকে কে ডাকতে যাবে তা শুধু আমার মামাই জানেন। পিঠে বালিশ দিয়ে খাড়া মামা যখন একটু শরীর ঢিলে করে বসলেন, ঠিক তখন সামনের জঙ্গলে একটা খড়খড় আওয়াজ উঠল। ডাকা মামার চোখ বড় বড় হয়ে গেল। চিন্তা মামা ফিসফিস করে বলে উঠলেন, বড়দা, আমার কেমন যেন মনে হচ্ছে। খাড়া মামা বড়দা এসে গেছে বলে মাচার উপর দাঁড়িয়ে পড়ে লাফাতে লাগলেন। ডাকা মামা বন্দুক তুলে ধরতে গিয়ে নিজেই মাচা থেকে পড়ে যাবার জোগাড়। পাশের মাচা থেকে হরি সিং চিৎকার করে বলে উঠল, ক্যা হুয়া? আসলে খাড়া মামা বাঘ দেখতে পাওয়ার উত্তেজনায় ফোলানো বালিশে এমন জোরে ঘুষি চালিয়েছিলেন যে সেই চাপে বালিশের মুখের ছিপি খুলে গিয়ে ঘিস শব্দে হাওয়া বেরিয়ে গিয়েছিল। ওই শব্দেই খাড়া মামার মনে হয়েছে ময়াল সাপ মাচায় উঠে নিঃশ্বাস ফেলছে। কাণ্ড দেখে হরি সিং তার সঙ্গীদের নিয়ে ওই রাত্রেই আমাদের মাচায় চলে এলো। ওরা দুজন যখন মাচায় উঠে এলো, মাচা তখন মরমর শব্দে কাঁপছে। রাত্রিতে আর বিশেষ কোনো ঘটনা ঘটেনি। চিন্তা মামা মাচার উপর থেকে বারদুই বমি করেছেন। জঙ্গলের অন্ধকার যখন ফর্সা হতে শুরু করেছে, তখন খাড়া মামার নাকের ভেতর থেকে লরির গর্জন। হরি সিং মামাকে মৃদু মৃদু ধাক্কা দিচ্ছে আর কাতর কণ্ঠে বলছে, বাবু সাহেব, শিকার ছুট জায়গা বাবু সাহেব। মাচা থেকে নেমে এসে ভোরের আলোয় আমরা যখন হাঁটছি, তখন ডাকা মামা হরি সিংকে বোঝাচ্ছেন, দেখো হরি ভাই, হাম লোক 100% বৈষ্ণব হ্যায়। হিংসামে আমাদের বিন্দুমাত্র লালচ নেই, তাই শুট করিনি, নইলে জঙ্গলে একজোড়া শের আমি দেখেছিলাম। বেচারি হরি সিং কি বুঝল কে জানে। আমরা বাংলোয় ফিরে আসতেই চিন্তা মামা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিজেদের ঘরের দিকে দৌড়লেন। বারান্দায় বসে বন্যপ্রাণীর উপকারিতা এবং শিকারের অর্থহীনতা বিষয়ে ডাকা মামা প্রায় 40 মিনিট ধরে বক্তৃতা দিয়ে বেতের ইজি চেয়ারেই ঘুমিয়ে পড়লেন। ফেরবার সময় ডাকা মামা বললেন, শিকারে এসে খালি হাতে বাড়ি ফেরাটা ঠিক নয়। তোর মামিমা তো আমাদের এই নন ভায়োলেন্স অ্যাটিটিউডটা ঠিক বুঝতে পারবে না, কিছু একটা নিয়ে যাওয়া দরকার। অবশেষে অনেক আলোচনা এবং চিন্তা মামার নিরন্তর চিন্তার শেষে ঠিক হলো, হরি সিংয়ের কথা মতো চণ্ডুলার হাট থেকে পাখি কিনে নেওয়া হোক। হাটে গিয়ে সমস্ত পাখিওয়ালাকে প্রায় পাগল করে দিল আমার 3 মামা। নিতান্ত পেটের দায় না থাকলে ওরা নির্ঘাত খাঁচা ছেড়ে পালাতো। মামাদের পছন্দ মতো চণ্ডুলার হাটে যখন কোনো বিদেশি পাখি পাওয়া গেল না, তখন ওরা 3টে ময়না কিনলেন 3 জনের জন্য। কাঁধে বন্দুক ঝুলিয়ে গম্ভীর গলায় ডাকা মামা পাখিওয়ালাকে বললেন, আই ওয়ান্ট আ টকিং বার্ড, আই মিন ময়না। লোকটা খুব বেশি অবাক হলো না। এরকম মহাপুরুষদের সঙ্গে এই পাখিওয়ালাদের এই প্রথম সাক্ষাৎ নয়। দরদস্তুর করে 120 টাকা দিয়ে 3টি প্রৌঢ় ময়না কেনা হলো। পাখিওয়ালা বলল, এ সব বলতে পারে, বলো তো সিয়ারাম। ময়না যথারীতি বলে উঠল, সিয়ারাম। ডাকা মামা বললেন, নো সিয়ারাম অ্যান্ড রাধাকৃষ্ণ বিজনেস, আমি ওকে অন্য জিনিস শেখাবো, বলো তো। বলেই ডাকা মামা ময়নার খাঁচার সামনে মুখ নিয়ে গিয়ে বলে উঠলেন, বলো তো শেক্সপিয়ার, প্লিজ সে ইট শেক্সপিয়ার। ময়না চোখ পিটপিট করে, কিন্তু কথা বলে না। পাখিওয়ালারও কথা বন্ধ হয়ে গেছে, সে জীবনে কখনো শেক্সপিয়ারের নাম শোনেনি। সে মামাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, একদিনেই কি হবে, একটু সময় লাগবে, শিখিয়ে পড়িয়ে নিতে কয়েকটা দিন সময় দিন। ট্রেনের মধ্যে আমরা 4 জন আর 3টি খাঁচাবন্দি ময়না। ডাকা মামা তাকে বুলি শেখাচ্ছেন, বলো শেক্সপিয়ার, শেলি, বায়রন, বলো ট্রুফো, গদার ফেলিনি। খাড়া মামা তার ময়নাকে বুলি ফোটানোর মহড়া দিচ্ছেন, বলো ভবভূতি, বরাহমিহির, কালিদাস।
বিক্রমাদিত্যের নবরত্ন সভার সব রত্নদের নাম বলছেন, আর ময়না সেটা বলছে না দেখে পরক্ষণেই বলে উঠছেন, স্টুপিড। চিন্তা মামা বোধহয় বুলি শেখাচ্ছেন না, খাঁচার কাছে দাঁড়িয়ে ময়নার দিকে তাকিয়ে তাকে চিন্তা করার শিক্ষা দিচ্ছেন। গোটা পথ এই করতে করতে স্টেশনে আসা মাত্র আমি একটা অজুহাত দেখিয়ে নিজের বাড়ি কেটে পড়লাম। কেটে পড়ে বাঁচলাম আর কি। কিন্তু বাঁচা কি অত সহজ? দিন 7 মধ্যেই স্বয়ং দিদিমা ডেকে পাঠালেন। 80 বছরে বৃদ্ধার সেই ডাক উপেক্ষা করার হিম্মত আমার নেই। আর এবার মামার বাড়িতে পা দিয়েই আমি চমকে গেলাম। মামাদের কারও সারা শব্দ নেই। দিদিমা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে বললেন, খুব তো শিকারে গিয়ে জঙ্গল থেকে 3টে বুড়ো ময়না ধরে এনেছিস, এবার দেখ সেই ময়নার মুখে কেমন বুলি ফুটেছে। দিদিমা আমাকে নিয়ে দোতলার বড় মামার ঘরের সামনে এলেন। ময়নাটা আশ্চর্য বুলি শিখেছে। লোক দেখলেই মোটা গলায় বলে, বড় মামাকে দেখলে গলা আরো মোটা করে জিজ্ঞেস করে, মেজো মামা অর্থাৎ খাড়া মামার ময়না ভবভূতি বরাহমিহির কিছুই শেখেনি। তার একটাই বুলি। খাড়া মামার শ্বশুর ও শাশুড়ি জামাইয়ের ময়নার বুলি শুনে গরম লুচি আর মোহনভোগ ফেলে রেখে সেই যে চলে গেছেন, আর মেয়ে জামাইয়ের খোঁজ নেননি। চিন্তা মামার ময়নার মুখে একটিও বুলি ফোটেনি। সে পেট পুড়ে খায়, দাঁড়ে বসে চোখ কুঁচকে ভাবে। আপাতত আমার 3 মামি খুব খুশি। 3 বউ যা পারেননি, 3টে বুনো ময়না তাই পেরেছে। ডাকা মামা চুপ, হারা মামা মুখ ফসকে আর স্টুপিড বলেন না। চিন্তা মামা নাকি এখন চিন্তা না করে কিভাবে থাকা যায়, শুধু এই একটা বিষয়ে অনবরত চিন্তা করে চলেছেন। লেসন চ্যানেলে আজকে শুনলেন দুলেন্দ্র ভৌমিকের লেখা মামাদের ময়না।